নমস্কার, আপনারা শুনছেন রাত্রের যাত্রী, সঙ্গে আমি দিব্যজ্যোতি। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনারা শুনবেন বেঙ্গলি হরর স্টোরি সিরিজ সিজন 2 এর প্রথম গল্প। তো চলুন বিশেষ সময় নষ্ট না করে আজকের মূল গল্পের দিকেই এগোনো যাক। আমাদের আজকে নিবেদন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা আয়নার ইতিহাস। তিনি জন্মগ্রহণ করেন 1888 সালের 2রা সেপ্টেম্বর। তার আসল নাম প্রসাদ দাস রায়। তিনি বিশেষত কিশোরদের জন্য রহস্য, রোমাঞ্চ, গোয়েন্দা ও ভূতের গল্প লেখার জন্য বিখ্যাত। এছাড়াও তিনি একজন সফল গীতিকার ছিলেন। 1903 খ্রিস্টাব্দে বসুধা পত্রিকায় তার প্রথম গল্প আমার কাহিনী প্রকাশিত হয়। তার সৃষ্ট দুঃসাহসী জুটি বিমল কুমার, জয়ন্ত মানিক, ইন্সপেক্টর সুন্দরবাবু ও ডিটেকটিভ হেমন্ত বাংলা কিশোর সাহিত্যে বিশেষ উল্লেখযোগ্য চরিত্র। আমরা আজকের গল্পটি নিয়েছি লেখকের কিশোর ভৌতিক সমগ্র বইটি থেকে। মূল চরিত্রে বিমল, ঝুমি, ভূষণবাবু এবং শিবপ্রসাদ বাবু। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা আয়নার ইতিহাস। বেনারসে বেড়াতে এসেছি, সঙ্গে মা, ভাই এবং বোনেরাও এসেছেন। আগস্তা কুণ্ডের সরু একটা গলির ভেতরে একখানা মাঝারি আকারের বাড়িতে আমাদের বাস। বাড়িখানা সেকেলে এবং 3 তলা। এ অঞ্চলের অধিকাংশ বাড়ির মতো নিচের তলার সঙ্গে সূর্যালোকের বিশেষ সম্পর্ক নেই, তাই একতলার ঘরগুলো আমরা ব্যবহার করতাম না। আমাদের বেনারসে থাকার কথা প্রায় মাস 3। 2-4 দিন যেতে না যেতেই এখানকার জনা কয়েক লোকের সঙ্গে আমাদের বিশেষ আলাপ হলো। তারা প্রায় আমার সঙ্গে দেখা করতে আসতেন। কাজেই একখানা বাইরের ঘর বা বৈঠকখানার দরকার হলো। সদর দরজার পাশেই একখানা বড় ঘর আমার বেশ পছন্দ হলো। যদিও এই ঘরে 4টে জানালা ছিল, তবু ঘরের ভেতরে বিরাজ করছিল প্রায় সন্ধ্যার অন্ধকার। কিন্তু বেনারসের বাসিন্দাদের অন্ধকারের সম্বন্ধে বোধহয় বিশেষ কোনো অভিযোগ নেই। অতএব এই ঘরখানাকেই বৈঠকখানার উপযোগী করবার চেষ্টায় নিযুক্ত হলুম। ঘরের জানালাগুলো খুলে দিয়ে দেখলুম মাঝখানে রয়েছে একখানা চৌকি, আর পূর্ব দিকে দেওয়ালের গায়ে দাঁড় করানো রয়েছে প্রকাণ্ড একখানা ফ্রেমে বাঁধানো ছবি। নিশ্চয়ই বাড়িওয়ালারই সম্পত্তি। কিন্তু ছবিখানা ছিল পেছন ফেরানো। আমি তাকে সামনে ফেরাতে গিয়ে দেখলুম না, এখানা তো ছবি নয়, বরং দামি সোনালি ফ্রেমে বাঁধানো মস্ত বড় এক আয়না। লম্বায় 5 হাত এবং চওড়ায় প্রায় 3 হাত। ফ্রেমের সোনালি রং নানা জায়গায় চটে গিয়েছে। এ আয়নাখানার বয়স অল্প নয়। এরকম মূল্যবান আয়না এভাবে পরিত্যক্ত হয়েছে কেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি। এমন সময় আমার শখের কুকুর ঝুমি সেখানে এসে হাজির হলো। আমি ঝুমির দিকে তাকিয়ে হাত নেড়ে আদরের ভঙ্গিতে ডেকে বললাম, আয় রে ঝুমি, এদিকে আয়। ঝুমিও মনের আনন্দে ল্যাজ নাড়তে নাড়তে আমার কাছে এসে দাঁড়ালো। কিন্তু পর মুহূর্তে আয়নার দিকে তাকিয়ে তার কান দুটো হঠাৎ খাড়া হয়ে উঠল এবং ল্যাজটা কুঁকড়ে ঢুকে গেল একেবারে পেটের তলায়। ব্যাপার কি? ঝুমি কি আয়নার ভেতরে তার নিজের চেহারা দেখে ভয় পেয়েছে? আমি এবার একটু অবাক হলো, কারণ আমি বরাবরই লক্ষ্য করে দেখেছি কুকুর বিড়ালেরা আরশিতে নিজেদের চেহারা দেখে বিশেষ বিস্মিত হয় না, অনেক সময় গ্রাহ্যের মধ্যেই আনে না। ঝুমি তাড়াতাড়ি ঘর থেকে সরে পড়ল।
তারপর থেকে তাকে 1000 বার ডাকলেও এ ঘরে আসতো না। এমনকি পাশের ঘর দিয়ে আনাগোনার সময়ও সে কেবল এইভাবেই গর্জন করত। তার এ ব্যবহারের কারণ আমরা বুঝতে পারলাম না। দিন 3 পরের কথা, দোতলায় মায়ের সঙ্গে বসে গল্প করছি, হঠাৎ নিচ থেকে বিমলের পরিত্রাহী চিৎকার এলো। বিমল হচ্ছে আমার ছোট ভাই, তার বয়স সবে মাত্র 3 বছর। দ্রুত পদে আমি নিচে নেমে গেল। চিৎকার আসছে বাইরের ঘর থেকে। সেখানে গিয়ে দেখি আয়নার সামনে জড়সড় হয়ে বসে ভয়ার্ত স্বরে বিমল চিৎকারের পর চিৎকার করছে। কি রে বিমল, কি হয়েছে? সে ভয়ে কিচ্ছু বলতে পারল না, শুধু আয়নার দিকে তাকিয়ে রইল। আয়নায় কি দেখাচ্ছিস? আরে আয়নার ভিতরে তো তুই আর আমি ছাড়া কেউ নেই। সে মাথা নাড়ার ভঙ্গিতে এটুকুই বুঝিয়ে দিল যে না, আয়নায় আমি আর সে ছাড়া আরো কোনো এক ব্যক্তি রয়েছে, যে কটমট করে আমাদের দিকেই হয়তো তাকিয়ে আছে। পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য আমি হেসে উঠলাম। ওফ বিমল, তুই ছোট, তোর এসব মনে কোথা থেকে আসছে শুনি? দারুণ আতঙ্কে আয়নার দিকে তাকাতে তাকাতে ঘর থেকে সে তৎক্ষণাৎ পালিয়ে গেল। আমি এবার কিছুক্ষণ আয়নাটার দিকে তাকিয়ে থেকে ভাবলাম, ব্যাপার কি? ঝুমি না হয় একজন অবলা পশু, বিমলও একজন অবোধ শিশু। এ ঘরে ঢুকে দুজনেরই এইরকম ব্যবহার করলো কেন? দুজনেই কেন ভয় পেল ওই আয়নাখানাকে দেখে? আশ্চর্য! একখানা জীর্ণ তক্ত সাধারণ সেকেলে আরশি, তার অপরিষ্কার কাচের ভেতর দিয়ে দেখা যাচ্ছে কেবল এই ঘরেরই খানিকটা অংশ। এর মধ্যে আবার ভীতিকর কি থাকতে পারে? তবে কি ওর পিছনে কিছু লুকিয়ে আছে? সাপটাপ বা অন্য কিছু জীব? আমি সাবধানে এগিয়ে এগিয়ে হেলিয়ে দাঁড় করানো সেই আয়নাটার পেছনে উঁকি মারল। কই, কিছুই নেই। আরো ভালো করে দেখবার জন্য 2 হাতে আয়নাখানাকে ধরে টেনে সরাতে গেল। বাবা, এত ভারী! আমি কোনো মতে সেটাকে সরাতে পারলুম না। অথচ সেদিন এই আয়নাখানাকে আমি নিজের হাতেই ফিরিয়ে খুব সহজেই সোজা করে দাঁড় করিয়ে দিয়েছিল। হঠাৎ এখানাকে জগদ্দল পাথরের মতন ভারী বলে কেন মনে হচ্ছে? আমি আরো খানিকক্ষণ প্রাণপণে টানাটানির পর ব্যর্থ হয়ে চেষ্টা ছেড়ে দিল। মনে মনে ভাবলুম, এ আবার কেমন রহস্য? এই সমস্ত ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেল। সেদিন দুপুরে 2জন বন্ধু এসেছিলেন। বাইরের ঘরে বসে খানিকক্ষণ গল্প করে তারাও চলে গেলেন। আমি একলাটি বসে খবরের কাগজ পড়তে লাগলো। দুপুরবেলায় এ ঘরটায় খানিকক্ষণের জন্য কিছু আলো আসে। পড়তে পড়তে প্রাণের ভেতর কেমন একটা অস্বস্তি বোধ করতে লাগলো। মনে হলো আমি যেন এ ঘরে আর একলা নেই। কে যেন অপলক চোখে আমার পানে তাকিয়ে আছে। মুখ তুলে অবশ্য কাউকে দেখতে পেলাম না, দেখতে পাওয়ার কথাও নয়। তবু কিন্তু মনের ভেতর থেকে সেই অদ্ভুত ভাবটা আমি তাড়াতে পারলাম না। সেখানে আমার পাশে অদৃশ্য আর একজনের উপস্থিতি আমি স্পষ্ট অনুভব করতে লাগলাম বারংবার। আবারও মুখ তুলতেই চোখ গেল
সেই পুরাতন আয়নার দিকে, এবং সঙ্গে সঙ্গে আমার সর্বাঙ্গ শিউরে উঠল। আয়নার মধ্যে সবিস্ময়ে দেখলুম ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আছে এক ভীষণ মূর্তি। হ্যাঁ, সেই মূর্তিকে ভীষণ ছাড়া আর কিছু বলা যায় না। তার চোখ কুটর থেকে যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। তার জিভখানাও ঠোঁটের ভেতর থেকে বেরিয়ে ঝুলে পড়ছে। তার গলা জুড়ে রয়েছে একটা টকটকে লাল দাগ। আমি একবার একটা গলায় দড়ি দিয়ে মরা লোক দেখেছিল, এরও চেহারা ঠিক সেই রকম। কয়েক মুহূর্ত বসে রইলুম আচ্ছন্নের মতো। তারপর ভয়ে ভয়ে পেছন পেরে তাকালুম, কিন্তু কই, আর কেউ তো নেই এখানে। আবার আমি আয়নার দিকে তাকালাম, তার মধ্যেও আমি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির চিহ্ন নেই। ভূত টুত আমি মানি না, আর এমন অসম্ভব কখনো সম্ভব হয় না। কিন্তু আশ্চর্য আমার চোখের ভ্রম। নিজের মনে একটু হেসে উঠলাম। এ হচ্ছে শিবের কাশী, আর শাস্ত্র বলে শিব হচ্ছেন ভূতনাথ। তবে কি কোনো শিবানুচরই সময় কাটানোর জন্য আমার সঙ্গে কিঞ্চিত মশকরা করবার ফিকিরে আছেন? অন্য লোক হলে তাই বুঝত, কিন্তু আমি হচ্ছি অবিশ্বাসী আধুনিক বাঙালি। মেডিকেল কলেজে দস্তুর মতো মরার পর মরা কেটে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমার কাছে শাস্ত্রীয় কুসংস্কারের কোনো ধাপ্পাবাজি খাটবে না। অ্যানাটমির কোনো কেতাবেই ভৌতিক দেহের বর্ণনা নেই। ভূতপেতনি বাস করে কেবল শিশুদের উপকথায় আর অশিক্ষিত লোকের কল্পনার জগতে। এত কিছুর পরেও মনের ভেতরটা একটা কিন্তু বোধ জেগে রইল। এই আবছায়া মাখা স্যাঁত স্যাঁতে ঘরের হাওয়া যেন বিষাক্ত। এই ঘরে হয়তো কেউ নেই, কিন্তু কিন্তু তবু যেন একটা সন্দেহ হচ্ছে। আমি ছাড়া আর একজন কেউ এখানে নিশ্চয়ই আছে। তার নিষ্পলক দৃষ্টি এসে বিঁধছে আমার সর্বাঙ্গে। আমি খবরের কাগজ ফেলে উপরে উঠে গেলাম। বিমলকে দেখে প্রশ্ন করে বুঝলাম আয়নার ভেতর সে যাকে দেখেছিল তার চেহারা হচ্ছে আমার আজকের দেখা লোকটার মতোই। আমি গভীর বিস্ময়ে যেন হতভম্ব হয়ে গেল। আমাদের দুজনেরই এমন একরকম চোখের ভ্রম হলো কেন? কুকুর ঝুমি বা ও ঘরে কেন ঢুকতে চায় না? সে তো শাস্ত্রীয় ভূতনাথের নামও শোনেনি, বা কোনো উপকথায় উপদেবতার গল্পও পড়েনি। তবে তার ভয় পাওয়ার কারণ কি? একদিন গঙ্গার ধারে ভূষণ বাবুর সঙ্গে আলাপ হয়েছিল। ভূষণ বাবু হচ্ছেন এখানকার একজন সব জানতা লোক। না, সব জানতা বলতে ওই অর্থে নয়। বেনারসের নতুন ও পুরনো সব খবর তার নখদর্পণে। আজ সকালে আমার বাসায় ছিল ভূষণ বাবুর চায়ের নিমন্ত্রণ। যথাসময়ে তিনি এলেন, কিন্তু বৈঠকখানায় ঢুকে আয়নাখানা দেখেই চমকে উঠলেন। তারপর ধীরে ধীরে বললেন, শিবপ্রসাদ বাবুর আয়নাখানা এখনো ও বাড়িতেই আছে? আমি জিজ্ঞেস করলুম, শিবপ্রসাদ বাবুকে? উনি হলেন কাশীর এক মহাজন। আগে বাড়িখানা ছিল ওনারই। ও আচ্ছা, তা তিনি এখন কোথায়? প্রায় 10 বছর হলো তিনি মারা গেছেন। তবে তার মৃত্যু কিন্তু স্বাভাবিক ছিল না। কিরকম? শুনেছিলাম রাগের মাথায় এক চাকরকে তিনি এমন প্রহার করেছিলেন যে বেচারা মারা পড়ে।
শিবপ্রসাদ বাবুর নামে ওয়ারেন্ট বেরোয়, কিন্তু পুলিশ যখন তাকে গ্রেপ্তার করতে আসে দেখে এই ঘরের কড়িকাতে তার মৃতদেহ ঝুলছে। তিনি গলায় দড়ি দিয়েছিলেন। এবার আমার বুকটা কেঁপে উঠল। আয়নায় দেখা সেই মূর্তিটাকে আমার আবার মনে পড়ল। সেই ঠিকরে পড়া চোখ, সেই বেরিয়ে পড়া লকলকে জিভ এবং সেই গলা বেড়ে টকটকে লাল দাগ। আমি রুদ্ধশ্বাসে বললুম, তারপর তারপর তারপরে এই বাড়িখানা বিক্রি হয়ে যায়। নতুন মালিক এখানে এসে বেশি দিন বাস করতে পারেনি। কেন? ওই আয়নাখানার ভয়। তার মানে? আয়নাখানার ভারী দুর্নাম আছে। নানান লোকে নানান কথা বলে। সেসব আজগুবি কথায় আমি বাবু বিশ্বাস করি না, আপনাকেও তাই বলতে চাই না। আয়নার যদি এমন দুর্নাম, তবে ওখানে ভেঙে ফেললেই তো সব ল্যাটা ঝুঁকে যায়। আর নতুন মালিককে সে পরামর্শও কেউ কেউ দিয়েছিল, কিন্তু তার সাহসে কুলায়নি। যে অভিশাপ আয়নার ভেতরে বন্ধ আছে, ওখানাকে ভেঙে তাকে বাইরে আনতে তিনি ভরসা পাননি। তাহলে আপনি বলতে চাইছেন এই হচ্ছে সেই ভুতুরে আয়না? আমি বলছি না, লোকে বলে। তাছাড়া আমি এসবে বিশ্বাসও করি না। আমি এক লাফে উঠে দাঁড়ালাম। ঘরের কোণে ছিল একটা জানালা ভাঙা লোহার গড়া। টপ করে সেটা সেখান থেকে আমি তুলে নিয়ে আয়নার উপরে করলুম সজোরে এক আঘাত। প্রকাণ্ড কাচের ওপর অংশ ঝনঝন করে ভেঙে পড়ল। আবার গড়া তুললুম এবং পর মুহূর্তেই দেখলুম আয়নার নিচের অংশে ফুটে উঠেছে আগুন ভরা দুটো চোখ। কি ক্রুদ্ধ, কি হিংস্র সেই দৃষ্টি! মুখ নেই, দেহ নেই, খালি দুটো চোখ, জ্বলন্ত ক্ষুব্ধিত চোখ। এও কি আমার চোখের ভ্রম? আমি কোনো কিছু না ভেবে আবার আঘাত করল। কাচের বাকি অংশ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। ভূষণবাবু কিছু দেখেছিলেন কিনা জানি না, কিন্তু এটুকু আমার যথেষ্ট মনে আছে, কোনো কিছুকে অনুভব করে বা কোনো কিছু তাকে ঠেলে দিয়ে গেছিল এবং তিনি কাঁপতে কাঁপতে চৌকির ওপারে ধপাস করে বসে পড়েছিলেন। শুনছিলেন আমাদের আজকের নিবেদন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা আয়নার ইতিহাস। ভূষণবাবুর ভূমিকায় প্রমাল্য, গল্প পাঠক ও সূত্রধারের ভূমিকায় আমি দিব্যজ্যোতি, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও প্রচ্ছদ অলঙ্করণে টিম রাত্রের যাত্রী, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি দিব্যজ্যোতি। আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং গল্পটি কেমন লাগলো তা জানান কমেন্টে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আবারও আগামী সপ্তাহে বেঙ্গলি হরর স্টোরি সিরিজ সিজন 2 এর দ্বিতীয় গল্প নিয়ে। ততদিন সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।